Давай. Какой сегодня день? Я выхожу замуж. Мы до понедельника здесь можем проторчать все выходные. Мы хотим отомстить людям, которые причинили нам боль. গাইস কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আজকে আমরা একটা রাশিয়ান সিনেমা সম্পর্কে জানবো, যেটা নাম হচ্ছে ডাউন। এবং তোমরা জানো রাশিয়ানরা কিন্তু সিনেমাগ্রাফিতে খুবই ভালো, এবং তারা যে জন্য বেস্ট সেটা হচ্ছে তারা একেবারে কম খরচে, মানে হলিউডের যে সিনেমাটি তৈরি করতে লাগে মোটামুটি 2000 কোটি টাকা, হারামজাদারা সেই সিনেমা 60 কোটি টাকাতে, প্রায় সেই লেভেলের সিনেমা 60 কোটি টাকাতে বানাতে পারে। তবে ওদের যে সমস্যাটা থাকে সেটা হচ্ছে গল্প, ওদের স্টোরি ভালো হয় না। কিন্তু আজকের যে ভিডিও এটার মধ্যে আবার স্টোরিতে দম রয়েছে, আমার কাছে মনে হয় তোমাদের অত খারাপ লাগবে না। তো যাই হোক, বাড়তি কোনো কথা না বলি আমরা চলে মূল ভিডিওতে চলে যাই। তো সিনেমা যখন শুরু হয় তখন আমাদের রাশিয়ার গ্রামে থাকা একটা লোককে দেখানো হয় যার নাম হচ্ছে ভিক্টর, যে তার স্ত্রী এবং ছেলের সাথে খুবই আরামের জীবনযাপন করছে। কিন্তু হঠাৎ একদিন তার ছেলের অ্যাক্সিডেন্ট হয় বা তাদের ফ্যামিলিতে কোনো একটা ঘটনা ঘটে, এটা কি ঘটে আমাদের দেখানো হয় না, তাদের জীবন চিরতরে বদলে যায়। আর এর কিছু সময় পরে আমরা অ্যান্টন এবং ম্যারিনা নামের একটা দম্পতিকে দেখতে পাই। তো অ্যান্টন হচ্ছে ছেলে, ম্যারিনা হচ্ছে মেয়ে, এবং তারাই আমাদের এই সিনেমার মেইন চরিত্র, এবং তাদের বিয়ের প্রিপারেশন নিয়ে তারা ব্যস্ত। এবং এখানে যে নায়িকা, তার বাবা কিন্তু মেয়ের বিয়ের পুরো খরচ দিচ্ছিল, এবং বিয়ের পরে তারা হানিমুন করতে ব্রাহ্মণবাড়ি আসবে, সে টাকাও মনে করো মেয়ের বাবাই দেবে। আর পুরো বিষয়টা তারা ভিডিও রেকর্ড করে ইউটিউবে ছাড়বে যাতে ওদের বন্ধুরা দেখতে পারে। তো যাই হোক, এরপর তারা দুজনে একটা কাজে অফিসে গিয়ে রেজিস্টার করানোর জন্য যায়। আর যখন লিফটে ওঠে হঠাৎ করে বিদ্যুৎ চলে যায় এবং লিফট থেমে যায়, লাইটও চলে যায়। কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যে জেনারেটর চালু হয়, সব ঠিক হয়ে যায়। তবে মারিনা লিফটে আটকে যাওয়ার ব্যাপারটাকে অনেক ভয় পেত, কারণ ছোটবেলায় তার খুব বাজে একটা ট্রমা রয়েছে। বাট এখানে নায়ক অ্যান্টন তাকে বুঝিয়ে শান্ত করে। তো যাই হোক, কাজে অফিসে পৌঁছানোর পরে ম্যারেজ অফিসার তাদেরকে দেরিতে আসার কারণে বিয়ে রেজিস্টার করবে না বলে জানিয়ে দেয়, মানে টাইম টেবিল আছে তো সবকিছু। কিন্তু ম্যারিনা তখন মনে করো যে এখানে ইমোশনাল কার্ড গেম খেলে এবং অফিসারকে রাজি করায়, এবং তারপর তাদের বিয়ে হয়, দুজনে আংটি পরে এবং প্রয়োজনীয় কাগজপত্র স্বাক্ষর করে স্বামী স্ত্রী হয়ে যায়। তাহলে ভাই এত শর্টকাটে যদি বিয়ে করিস তাহলে বাপের টাকা নিয়ে কি করবি তোরা? তো যাই হোক, ওরা এইভাবে বিয়ে করেছে এর জন্য যাতে টাকা বাঁচিয়ে ওরা ব্রাহ্মণবাড়ি আসতে পারে, কারণ ব্রাহ্মণবাড়ি থাকতে তো অনেক খরচ। তো বিয়ের পরে ওরা আরো কিছু ভিডিও রেকর্ড করে এবং এয়ারপোর্টে যাওয়ার আগে মাইনার বাবার অফিসে যায়, এবং সেখানে তারা চেক ভরতে একটা খাম পায়, মানে অনেক টাকার ব্যাপার। মানে ওরা কিন্তু সরাসরি ব্রাহ্মণবাড়িয়া যাবে, কিন্তু সেটা না করে ওরা আগে বাবার অফিসে গিয়েছে। তো যাই হোক, এরপর তারা এয়ারপোর্টে করে ব্রাহ্মণবাড়ির উদ্দেশ্যে বের হবে। কিন্তু এরপর যখন লিফটে ওঠে তখন ভিক্টর নামে একজন লোক আসে। আর এই ভিক্টর কিন্তু সিনেমা শুরুর সেই মোটা ভিক্টর, কিন্তু এখন স্লিম স্মার্ট মনে হচ্ছে। তো প্রথমে সবকিছু সাধারণ মনে হয়, কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যেই হঠাৎ করে লিফট মাঝপথে থেমে যায়, এবং অ্যান্টন তখন অনেকগুলো বাটন চেপে লিফট চালানোর চেষ্টা করে, কিন্তু কোনো লাভ হয় না। এবং ভিক্টরও চেষ্টা করে, কিন্তু লিফট চালুই হয় না। তো এটা দেখে মারিনা ভয় পেতে শুরু করে, কারণ তার আগে থেকে লিফটে আটকে যাওয়ার ভয় ছিল। বাট তখন অ্যান্টন এবং ভিক্টর মিলে তাকে বোঝায় যে এটা কি যদুমতো বিল্ডিং নাকি, শীঘ্রই সাহায্য আসবে। আর তখন ভিক্টর করে কি ইমার্জেন্সি অ্যালার্ম চেপে জোরে জোরে সাহায্যের জন্য চিৎকার করে, কিন্তু বাইরে থেকে কোনো উত্তরই আসে না। তো যাই এরপর মারিনা করে কি নিজের ফোন বের করে নেটওয়ার্ক চেক করে, কিন্তু সেখানে কোনো সিগন্যালও ছিল না। তো এটা দেখে ওদের ভয় আরো বেড়ে যায়। আর এরপর সে অ্যান্টন এবং ভিক্টরকেও তাদের ফোন দেখতে বলে, কিন্তু ওদের ফোনেও নেটওয়ার্ক ছিল না। তো যাই এরপর ভিক্টর করে কি ক্যামেরার দিকে ইশারা করে বলে আমাদের কাছে এখন রেস্কিউ টিম আসা পর্যন্ত অপেক্ষা করা ছাড়া আর কোনো উপায় নেই। কিন্তু এইদিকে 1 ঘন্টারও বেশি সময় হয়ে গিয়েছে, কোনো রেস্কিউ টিম আসেনি। আর তখন অ্যান্টন করে কি আবারও ভিডিও রেকর্ড করতে শুরু করে, কিন্তু এতে মারিনা বিরক্ত হয়, বলে তুমি বুঝতে পারছো কোন সময় তুমি ব্লগিং করছো? বাট অ্যান্টন বলে সে ইউটিউবে এমন একজন মানুষের গল্প দেখেছিল, সে প্রায় 40 ঘন্টা লিফটে আটকে ছিল এবং সে পুরো ঘটনা রেকর্ড করেছিল, আর তারপর ওই লিফট কোম্পানির বিরুদ্ধে মামলা করে কয়েক কোটি টাকা পেয়েছিল। তো এই কথা শুনে ভিক্টর লোকটা তো খুব পছন্দ করে এবং অ্যান্টনের হাত থেকে ফোনটা নিয়ে রেকর্ডিং স্টার্ট করে, এবং এরপর ভিক্টর সেই সমস্ত নিরাপত্তা আইনের কথা বলে যেগুলো এই লিফট কোম্পানি ভাঙছে। তো যাই এরপর তারা তিনজনেই ব্যক্তিগত জীবনের ব্যাপারে গল্প করতে থাকে। আর তখন মারিনার সেই দিনটার কথা মনে পড়ে যখন অ্যান্টন ডিজনিল্যান্ডের ফ্রিকল রাইড ট্রাই করেছিল, এবং সে মজা করে বলে ভয়ের কারণে নাকি সে মুতি দিয়েছিল। বাট অ্যান্টন বলে না মুতি নি আমি, মানে একটু লজ্জা পায়। বাট ভিক্টর তখন বলে আর এটা লজ্জার কি হলো, আর তাছাড়া এই লিফটের যদি আমাদের এখন ওরকম চাপ আসে আমরা কি করবো বলো, এখানেই তো সবার সামনে সব করতে হবে। তবে ভয় নেই, খুব শীঘ্রই মনে করো যে আমাদের সব ঠিক হয়ে যাবে আশা করছি। তবে তারপরেও কোনো কারণে যদি এটা নিচে পড়ে যায় লিফট, যেটা পুরো অসম্ভব, তবে তারপরেও আমি তোমাকে আমার কনস্ট্রাকশন সাইডে কাজ করার অভিজ্ঞতা থেকে বলছি, লিফট নিচে পড়তে শুরু করলে লিফটের ভেতরে লোকজনের উচিত মাটিতে শুয়ে পড়া, এতে তাদের বাঁচার সম্ভাবনা বেড়ে যায়। তবে ভিক্টর এইসব কথা শুনে মারিন আরো ভয় পেতে শুরু করে এবং সে সঙ্গে সঙ্গে দরজার দিকে দৌড়ে এবং সেটা খোলার চেষ্টা করে, এবং অ্যান্টন এবং ভিক্টর তাকে সাহায্য করে এবং অনেক চেষ্টা করে দরজা তো খুলে যায়, কিন্তু বাইরে শুধুমাত্র একটা দেয়াল দেখা যায়। তবে প্লাস পয়েন্ট হালকা একটু বাতাস ঢুকছিল, আর তাছাড়া ওপরে এবং নিচে শুধুমাত্র লাইট এবং ভেন্টিলেশন সিস্টেমই ছিল। তো এই কারণে তারা কোনো সাহায্য পায় না। আর এটা দেখে মারিনা নিজেকে লোহার খাঁচায় বন্দী মনে করতে থাকে এবং সে জানালার কাছে গিয়ে নিজেকে শান্ত করার চেষ্টা করে। আর তখন সামনের বিল্ডিং এর
এ সে কিছু মানুষকে দেখতে পায় এবং জোরে জোরে চেঁচাতে থাকে এবং কাছে ঘুষি মারে তাদের মনোযোগ আকর্ষণ করার চেষ্টা করে, কিন্তু কেউ তাদেরকে দেখে না। আর শেষে কাঁদতে শুরু করে এবং তারপর প্যানিক অ্যাটাক হতে থাকে তার। আর তখন অ্যান্টন তাকে সামলায় এবং কোনোভাবে শান্ত করে, কিন্তু ঠিক তখনই হঠাৎ লিফটের দরজা নিজে নিজে বন্ধ হয়ে যায়। আর মারিনা ভয় পেয়ে চিৎকার করে ওঠে এবং অ্যান্টনও দরজায় জোরে ঘুষি মারে, কিন্তু এতে কোনো লাভ হয় না। আর এরপর ভিক্টর বলে এটা একটা দামি বিল্ডিং, এখানে খুব বেশি মানুষ থাকে না, তাই হয়তো আমাদের সমস্যা কারো চোখে পড়ছে না, কারণ অনেকগুলো লিফট রয়েছে। বাট তখনই মারিনার মনে পড়ে আজকে শুক্রবার, মানে আজকে সবার অফিস শেষ, তারপরে 2 দিন ছুটি, শনি রবি ছুটি। তো এই জন্য ওদের মনে হয় যে এই পুরো 2 দিন তাদের লিফটে আটকা থাকতে হতে পারে। তো এই চিন্তায় মারিনা তো খুব ভেঙে পড়ে, মানে যেখানে ওরা ব্রাউনবাড়িয়ায় গিয়ে মজা করবে হানিমুনে, কিন্তু সেখানে তাদের লিফটে জীবন নষ্ট হচ্ছে। আর ওই সময় অ্যান্টন তাকে জোরে সান্ত্বনাও দেয় যে ঠিক আছে, শুধুমাত্র ব্রাউনবাড়িয়া না, আমি তোমাকে কক্সবাজারও নিয়ে যাব। তো যাই হোক, ধীরে ধীরে রাত হয়ে যায় এবং বাইরে বৃষ্টি হতে শুরু করে। আর সময় কাটাতে ভিক্টর তখন তার ফোনে পুরোনো দিনের গান বাজায় এবং গানের সাথে গুনগুন করে গাইতে থাকে। আর এই পুরোনো দিনের গানটা ছিল মূলত আমি জোয়ান একটা মায়া বুড়া জামার সাথে দিয়েছে আমার বাপে জোর করে বিয়া নাকি নাম গানটা। তো যাই হোক, এরপর আড্ডার মাঝখানে সে নিজের বিয়ের কথা শেয়ার করে যে সে তার বিয়েতে তার কিছু নিকট আত্মীয়দের নিয়ে একটা রেস্টুরেন্টে বিয়ের সেলিব্রেশন করেছিল, বাট তখনই তার স্ত্রী গর্ভবতী ছিল। আর তার স্ত্রী যেহেতু গর্ভবতী এজন্য ভোদকা খেতে পারেনি, তো আমিও সেদিন ওই জন্য ভোদকা খাইনি। ভোদকা মানে হচ্ছে মদের একটা টাইপ আর কি, আর রাশিয়ানরা নাম করাই ভোদকার জন্য। আর অন্যদিকে অ্যান্টন বলে আমি একজন মিউজিশিয়ান আর আমি আমার ব্যান্ড নিয়ে বিভিন্ন বারে বারে পারফর্ম করি, এবং সে বলে আরো 6 মাস আগে একটা অ্যালবাম নিয়ে আমি কাজ শুরু করেছি, কিন্তু এখনো পর্যন্ত প্রোগ্রেস তেমন এগোয়নি। তো এই কথা শুনে ভিক্টর ওর কাজ নিয়ে ঠাট্টা করতে থাকে, কারণ বুঝতেই পারছো এটা তো কোনো প্যাসিভ ইনকামের সিস্টেম না, লটারির মতো। বাট ম্যারিনা তখন পুরোপুরি অ্যান্টনের সাপোর্ট নেয় এবং বলে যে ওর উপর আমার অনেক ভরসা রয়েছে। বাট ম্যারিনার কথা শুনে ভিক্টর হেসে বলে ভাই এটা মুখে বলা সহজ, কারণ তোমার অনেক টাকা আছে বাবার, তোমার টাকার দুশ্চিন্তা নেই, কিন্তু ভবিষ্যতে যখন সংসার করবে তখন তো আর প্রেমের ব্যাপার না, তখন অনেক বাস্তব জীবনের চাহিদা আসবে, তখন এই জিনিসগুলো নিয়ে তোমাদের মধ্যে সমস্যা হবে, কারণ তখন তোমার টাকা লাগবে কিন্তু ও লটারি ধরে কবে মিউজিশিয়ান হবে সে আশায় তুমি বসে থাকতে পারবে না। তো এরকম অবস্থায় তোমরা সন্তান নেওয়ার চিন্তা ভাবনাও করো না। তো ভিক্টর এই কথা শুনে অ্যান্টন রেগে যায় এবং সে তার হাত ধরে জিজ্ঞাসা করে আচ্ছা তুমি এত বড় বড় কথা বলছো, তোমার স্ত্রী কোথায়? তো ভিক্টর তখন উদাস হয়ে বলে আমার স্ত্রী এখন আর আমার সাথে নেই। আর তারপর আরো বলে আমার স্ত্রী পৃথিবীর সবচেয়ে সুন্দরী মেয়ে ছিল, তোমার বউয়ের চেয়েও সুন্দরী মেয়ে ছিল। কিন্তু এই কথা শুনে অ্যান্টনের রাগ বেড়ে যায় এবং ওকে ঠেলা দেয়। আর পরিস্থিতি হাত থেকে বেড়ে যেতে দেখে মারিনা করে ওদেরকে আলাদা করে। আর এর কিছুক্ষণ করে ভিক্টর ওদের নিয়ে আরো ঠাট্টা করে। আর শেষে মারিনা তাকে বলে যে এরকম করবেন না প্লিজ, আমরা এমনিতেই খুব খারাপ সিচুয়েশনে আছি, আপনি কি এটা বুঝতে পারছেন না? আপনি সিচুয়েশনটা আরো খারাপ করছেন। তো ভিক্টর তখন তার ভুল বুঝতে পারে এবং ক্ষমা চায়। আর তারপর ভিক্টর বলে আসলে আমার বউ আত্মহত্যা করেছিল। আর এটা বলে সে ইমোশনাল হয়ে পড়ে এবং কাঁদতে থাকে। আর এরপর ভিক্টর প্রশ্ন করে তাহলে কি আমার এখন বেঁচে থাকার কোনো মানে আছে? বাট তখনই মারিনা তাকে তার ছেলের কথা মনে করিয়ে দেয় যে আপনার তো একটা বাচ্চা রয়েছে। কিন্তু ভিক্টর তখন ওই কথাটা দ্রুত পাল্টে দেয় এবং জিজ্ঞাসা করে আচ্ছা আমরা যদি জীবিত হয়ে এখান থেকে বেরোতে পারি তাহলে কি আমাদের আর কখনো দেখা হবে? আর তখনই ভিক্টরের আচরণ হঠাৎ করে বদলে যায় এবং সে ওইসব মানুষদের কাছ থেকে প্রতিশোধ নেওয়ার কথা বলতে শুরু করে যারা তার পরিবারকে কষ্ট দিয়েছিল। এবং ভিক্টর বলতে শুরু করে সে প্রায় হিংসায় ভরা ভয়ঙ্কর সব স্বপ্ন দেখে। তো অ্যান্টন তখন ভিক্টরের কাছে কারণ জানতে চায়। তো তখন ভিক্টর করে কি তার ছেলের ছবি বের করে দিয়ে বলে 2 বছর আগে একটা গাড়ি দুর্ঘটনায় তার ছেলে মারা গিয়েছে। তো অ্যান্টন ওকে তখন সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে। আর এইদিকে মারিনা আরেকবার লিফটের বাটন চেপে বের হওয়ার রাস্তা খুঁজতে থাকে। তো এটা দেখে ভিক্টর মনে করে যে মারিনা তার দুঃখের কথা আসলে আমলে নিচ্ছে না, মানে আমি তার একটা দুঃখের কথা বলছি, মারিনা এটা কেয়ারই করলো না। বাট তখন মারিনার সাথে সাথে বলে যে না আসলে আমি অনেক বেশি চিন্তিত, আমি এই ব্যাপারটা নিয়ে আসলেই কষ্ট পেয়েছি, আমার এখন জাস্ট প্রথম চিন্তা হচ্ছে এখান থেকে বের হওয়া। কিন্তু ঠিক তখনই ভিক্টরের মুখে একটা অদ্ভুত হাসি আসে এবং বলে তোমার টেনশন করো না। আর এখান থেকেই সিনেমার গল্পে একটা টুইস্ট আসে, আমরা জানতে পারি এই লিফট আসলে আর কেউ নয়, মূলত ভিক্টর নিজে আটকিয়েছে। তো লিফট বলে এটা একটা স্মার্ট লিফট এবং এই পুরো লিফটটা নিয়ন্ত্রণ করা হয় কন্ট্রোল রুম থেকে। আর এই কন্ট্রোল রুম থেকে আমার একটা হ্যাকার বন্ধুর মাধ্যমে আমি এই মোবাইল দিয়ে লিফটটা নিয়ন্ত্রণ করছি। তো এরপর সে ফোনে একটা বাটন চাপ দেয়, লিফট আবার চলতে শুরু করে। আর তার কিছুক্ষণ পরে সে অ্যান্টন আর মারিনার কথা রেকর্ড করতে থাকে। আর তারপর সে বলে অ্যান্টন আমি তোমার সম্পর্কে অনেক কিছু জানি। তো মারিনা তখন বুঝতে পারে এখানে তো ঘাবলা রয়েছে, এই লোকটা তো আমাদের কিডন্যাপ করতে চায়। তো এই জন্য সে করে কি ওদের যে চেক ভর্তি টাকা ভর্তি যে খামটা ছিল সেটা ওই ভিক্টরকে দেয় এবং বলে যে প্লিজ আমাদেরকে ছেড়ে দিন। কিন্তু ভিক্টর সরাসরি বলে জীবনের সবকিছু কি টাকা দিয়ে কেনা যায়? আর তারপর সে লিফট আবার আটকে দেয় এবং পকেট থেকে একটা ছুরি বের করে এবং সে বলে আমি অ্যান্টনকে কষ্ট পেতে দেখতে চাই। আর তারপর সে মারিনার দিকে এগোতে থাকে। বাট অ্যান্টন তখন মাঝখানে এসে দাঁড়ায়। বাট তখন ভিক্টর তাকে ধরে ছুরি দেখিয়ে বলে তুমি আমার ছেলেকে মেরে ফেলেছিলে। তো অ্যান্টন তখন অবাক হয়ে বলে আমি আবার কবে কাকে মারলাম? কিন্তু ভিক্টর তাকে দেয়ালে পিঠ ঠেলে ধরে এবং বলে তুমি একটা মিথ্যুক। তো এই কথা শোনার পরে দুজনেই ক্ষমা চেয়ে থাকে এবং বলে দেখুন আপনার ছেলেকে আমরা কখন মারবো? আরেকটা ব্যাপার হচ্ছে যদি আমরা আসল অপরাধী না হই আমরা অন্তত আসল অপরাধীকে খুঁজে বের করতে আপনাকে সাহায্য করব। তো এইসব কথা বলার পরে কিছুক্ষণ ভাবার পর ভিক্টর করে কি অ্যান্টনকে ছেড়ে দেয় এবং সে বলে দেখো আমার কাছে টাকা নেই এবং আমার কাছে প্রশাসনিক কোনো কানেকশন নেই, আর এই কারণে পুলিশকে দিয়ে আবার তদন্তটা আমি শুরু
করাতে পারেনি। আসলে আমার ছেলের যখন রোড অ্যাক্সিডেন্ট হয় তারপর পুলিশ তদন্ত শুরু করে, কিন্তু অজানা কারণে হঠাৎ করে বন্ধ করে দিয়েছে। এরপর অনেকবার চেষ্টা করেছি যে কার গাড়িতে অ্যাক্সিডেন্ট হলো, কি হলো, পুলিশকে অনেকবার আমি চেষ্টা করেছি ওই কেসটা রিওপেন করতে, কিন্তু কখনোই ওপেন হয়নি। হয়তো অজানা কোনো হাত রয়েছে, অনেক বড় লোকের হাত রয়েছে। বাট অ্যান্টন আর ম্যারিনা তখন বলে আমরা আপনাকে সাহায্য করব, টাকা পয়সা যা লাগে আমরা দেবো। তো এরপর ভিক্টর করে কি লিফট আবার চালু করে, কিন্তু কয়েক সেকেন্ড পরে আবার সেটাকে থামিয়ে দেয় এবং হঠাৎ করে ম্যারিনার উপর আক্রমণ করে। বাট অ্যান্টন সঙ্গে সঙ্গেই তখন তার গার্লফ্রেন্ডকে রক্ষা করতে এগিয়ে আসে, সরি বউকে, কিন্তু ভিক্টর সহজে ওদের দুটাকেই কেলিয়ে দেয়। মানে বুঝতেই পারছো এই ভিক্টরকে আমরা সিনেমার শুরুতে ভোটকা দেখেছি, বাট এখন কিন্তু কত স্মার্ট, মানে দাগাস্তানের সৈনিক মনে হচ্ছে। তো যাই হোক, মারিনা তখন তার স্বামীকে সাহায্য করার চেষ্টা করে, কিন্তু তখন ভিক্টর ওকেও কাচের দেওয়ালের সঙ্গে জোরে জোরে মারতে থাকে, আর এতেও নিচে পড়ে যায়। আর তারপর সে অ্যান্টনের নাকে জোরে একটা ঘুষি মারে, আর তারপর অ্যান্টন মাটিতে পড়ে গেলে ভিক্টর ওর বিচিতে করে কি লাথি মারতে শুরু করে। আর তারপর অ্যান্টনের মাথার উপর পা রেখে ভিক্টর বলে 2 বছর আগে রাত 1টার দিকে তুমি এবং মারিনা একসাথে বারে যেতে একটা মার্সিডিজ জি ওয়াগন নিয়ে। আর এরপর সে অ্যান্টনের কাছে গাড়ির নম্বর জানতে চায়, কিন্তু অ্যান্টন বলে ওই গাড়ির নাম্বার তোমার মনে নেই। কিন্তু এই কথা শুনে ভিক্টর প্রচন্ড রেগে যায় এবং ছুরি দিয়ে অ্যান্টনের কানের নিচে একটু কেটে দেয়। আর তারপর মারিনা করে কি ভিক্টরকে ধাক্কা দিয়ে সরানোর চেষ্টা করে, কিন্তু ভিক্টর তাকে একটা থাপ্পড় মেরে দূরে সরিয়ে দেয় এবং বারবার তার মাথার দেয়ালের সঙ্গে ধাক্কা দিতে থাকে আর মারিনাকে নিচে ফেলে দেয়। আর ওই রাতের পুরো ঘটনা খুলে বলে। তো এখানে ভিক্টর বলে এক রাতে সে বাড়ি থেকে বের হয়েছিল আর তখন তার ছেলেও তা চুপি চুপি তার পেছনে চলে এসেছিল, কিন্তু সে যখন পেছনে ঘুরে তার ছেলেকে দেখে রাস্তা পার হচ্ছে, তার ছেলেকে ধরার আগেই একটা গাড়ি তাকে ধাক্কা মেরে দেয়। তো ভিক্টর বলে সেই গাড়িটাকে দেখেছিল, জোরে চিৎকারও করেছিল, কিন্তু কন্ট্রোল না করতে পারে লাগিয়ে দেয় এবং তারপর চালক না থেমে সেখান থেকে পালিয়ে যায়। আমার ছেলে তখনও বেঁচে ছিল, কিন্তু অনেকগুলো হাড় ভেঙে গিয়েছিল। তো তখন ওই গাড়িওয়ালা যদি থাকতো আমি ওকে নিয়ে হসপিটালে যেতে পারতাম এবং ও মরতো না, কিন্তু ওরা পালিয়ে যাওয়ার কারণেই আমার ছেলে মারা গিয়েছে। তো এটা শুনে অ্যান্টন আর মারিনা অনেক সমবেদনা জানায়, কিন্তু ওরা আবারও বলে যে আমরা আপনার ছেলেকে মারিনি এবং বলে আমাদের এই শহরে অনেকগুলো ব্ল্যাক জি ওয়াগন রয়েছে, আমাদের মতো অনেক গাড়ি রয়েছে। কিন্তু ভিক্টর পুরোপুরি নিশ্চিত সে গাড়ির সামনের সিটে মারিনাকে দেখেছিল। আর তারপর সে মারিনাকে জোর করে দাঁড় করে এবং ওর চুল চেপে ধরে ওর মুখ মনোযোগ দিয়ে দেখতে শুরু করে। আর তখনই একটা ফ্ল্যাশব্যাক আমাদের দেখানো হয়, অ্যাকচুয়ালি দুর্ঘটনার পরে গাড়িটা কিছু সময়ের জন্য থেমেছিল আর এরপর কেউ একজন বের হয়ে চারপাশটা তাড়াতাড়ি দেখে পালিয়ে গিয়েছিল। তো যাই হোক, এরপর মারিনা বলে তোমার স্ত্রী হয়তো এই জন্যই সুইসাইড করেছে, কারণ তোমার যে ক্যারেক্টার, যে ভয়ঙ্কর ক্যারেক্টার। বাট এই কথা শুনে ভিক্টর রেগে যায় এবং রাগের সাথে ওকে কাছের দেয়ালে ধাক্কা দেয়। আর তখন অ্যান্টন মাঝখানে আসলে অ্যান্টনকেও আবার একটা ঘুষি মারে। আর তারপর ভিক্টর করে কি সেই গাড়ির নম্বর বলে যে গাড়িটা ওর ছেলেকে ধাক্কা দিয়েছিল এবং বলে যে এই গাড়িটার নাম্বার মারিনা তোমার বাবার পুরনো প্রেমিকার নামে রেজিস্টার্ড করা, আর সেই গাড়ির ভাঙা হেডলাইটের কথাও আমি জানি। আর এরপর ভিক্টর আরো বলে আমি অনেকদিন ধরেই তোমাদেরকে খুঁজছিলাম, কিন্তু সুযোগ মতো কোথাও পাচ্ছিলাম না। আর বিয়ে করার জন্য যখন তোমরা এই শহরে ফিরে এসেছো তোমাদের কপাল খারাপ যে আমার সাথে আবার দেখা হয়ে গিয়েছে। তো যাই হোক, এরপর রাগের মাথা সে করে কি মাইনার কবজিতে ছুরি দিয়ে আঘাত করে। আর এটা দেখে অ্যান্টন চিৎকার করে বলে যে আমি ওই ছেলেটাকে মেরেছিলাম, ওকে মেরো না, গাড়ি তখন আমি ড্রাইভ করছিলাম। তো অ্যান্টনের কথা শুনে ভিক্টরের মনোযোগ কিছুটা সরে যায় আর ওই সুযোগে মাইনা তাকে লাথি মারে এবং কামড়েও দেয়। তবে ভিক্টর আবারও তাকে মাটিতে ফেলে দেয়। তো এরপর ভিক্টর এবং অ্যান্টনের মধ্যে মারামারি শুরু হয়, কিন্তু কয়েক মুহূর্তের মধ্যে অ্যান্টন আবারও হেরে যায়। আর মারিনা যখন তাকে সাহায্য করতে এগিয়ে আসে তখন ভিক্টর তাকেও আবার লাথি মারে। তো যাই হোক, মানে ওরা খালি মারি খায়, ওদের জন্ম হয়েছে মারি খাওয়ার জন্য। তো যাই হোক, এরপর সে অ্যান্টনের গলা চেপে ধরে এবং ওকে মারার চেষ্টা করে। আর অ্যান্টনের নিঃশ্বাস প্রায় যখন বন্ধ হয়ে আসছিল তখনই মারিনা করে কি তার জুতার হিল দিয়ে ভিক্টরের মাথায় এত জোরে আঘাত করে যে একবার হিলের যে পেন্সিল সেটা ঢুকে যায় ভিতরে, ওর মাথার ভেতরে, এবং ভিক্টর যন্ত্রণায় চিৎকার করে ওঠে এবং পরের মুহূর্তে সে মাটিতে পড়ে মারা যায়। আর এটা দেখে মারিনা তো ভীষণ ভয় পেয়েছে এবং চিৎকার করে ওঠে। আর অ্যান্টন তখন মারিনাকে শান্ত করার চেষ্টা করে। তো বুঝতেই পারছো ভিলেন মারা গিয়েছে সিনেমার অর্ধেক টাইমে, তার মানে এত সহজ না, ঘটনার অনেক বাকি রয়েছে। তো এখানে আমরা একটা ব্রেক নেব। তো ব্রেকটা তুমি একটু টানবে, একটু টেনে তারপর আবার মূল ভিডিওতে যাবে, লাস্টে কি হয় এবং এরপর নেক্সট ভিলেনকে, সেটা খুবই সারপ্রাইজিং এবং টুইস্টে ভরা, সেটা আমরা এডের পরে জানতে পারবো। হ্যালো ফ্রেন্ডস, একটা অসাধারণ প্ল্যাটফর্মের ব্যাপারে বলতে যাচ্ছি যেটা পিএসজি স্পন্সর করে। সামনে ফিফা ওয়ার্ল্ড কাপ শুরু হতে যাচ্ছে। ফুটবল লাভারদের জন্য অনেক অনেক বড় অপরচুনিটি। 11 জন ফুটবল ওয়ার্ল্ড কাপ শুরু হবে। তুমি তোমার ফেভারিট টিমকে সাপোর্ট করতে পারো, লাইভ ম্যাচ দেখতে পারবে দুনিয়ার যে কোনো প্রান্ত থেকে, ম্যাচের ইনসাইট এবং অনুমান করতে পারো স্কোর, আর সাথে উইনও হতে পারো। এছাড়াও এখানে আরো অনেক খেলা রয়েছে, যেমন ক্রাশ, চিকেন রোড। এখানে তুমি অনেক উপহারও জিততে পারো, যেমন BMW, আইফোন, ল্যাপটপ এবং আরো অনেক কিছু। আর স্ক্রিনে দেওয়া প্রোমো কোড রেজিস্ট্রেশনে ইউজ করলে প্রথম ডিপোজিটে পাবা 50,000 রুপি, আর ফ্রি স্পিন তো থাকছেই। এখানে উইনিং মানি খুব সহজেই উঠানো যায়, যেমন আইপে, সাম্পাত, বিসওয়া, ক্যাশ এবং অন্যান্য উপায়ে। এন্টারটেইনের জন্য এটা ইউজ করতে পারো, যেমন অনেকেই করে। তো কমেন্ট চেক করো, রেজিস্ট্রেশন করো আর রিওয়ার্ড যেত। তো যাই হোক, ভিলেন ভিক্টর তো মারা পড়লো আর ওদিকে মাইনাও তো একটু আহত হয়েছে। তো
এরপর অ্যান্টন করে কি মারিনার পোশাকের একটা অংশ ছিঁড়ে ওরা আহত কবজিতে বেঁধে দেয়। আর ঠিক তখনই তারা একটা অদ্ভুত শব্দ শুনতে পায় আর তারা তাকিয়ে দেখে ভিক্টরের ফোনে বারবার বিপ শব্দ হচ্ছে। তো অ্যান্টন তখন ফোনটি তুলে দেখে যে পুরো ঘটনাটা তো রেকর্ড করা হয়েছে। তো মারিনা তো ভয় পেয়ে যায়, সঙ্গে সঙ্গে ভিডিওটা মুছে ফেলতে চায় কারণ সেই তো ভিক্টরকে হত্যা করেছে। বাট অ্যান্টন তখন বোঝায় তুমি কি একটা গাধা নাকি বুদ্ধি পায়ের নিচে, এই ভিডিওটাই তো একমাত্র প্রমাণ যে আমরা আত্মরক্ষার জন্য এই কাজ করেছি। বাট মেয়ে মানুষ বুঝতেই পারছে বুদ্ধি কম, কথায় কথায় দুজনের ফোন টানাটানি শুরু হয় এবং এক সময় ফোনটা হাত থেকে ফসকে ভিক্টরের রক্তের মধ্যে পড়ে যায় এবং ফোনের স্ক্রিনটাও ভেঙে যায় এবং একদম অচল হয়ে পড়ে। অথচ ফোনটা থাকলে ওরা কিন্তু এটা ইউজ করে লিফটটা থেকে বের হতে পারতো। তো রাগে তখন অ্যান্টন করে কি ফোনটা দূরে ছুড়ে মারে এবং ম্যারিনাকে বলে ঘটনা কি সত্য কথা বলো তো। বাট ম্যারিনা বলে ওই দিন রাতে আমি অনেক বেশি মাত খেয়ে ফেলেছিলাম, আমার কিছু মনে নেই। তো এখানে আমরা বুঝতে পারি যে ভিক্টরের কাছে শুধুমাত্র ম্যারিনাকে বাঁচানোর জন্য অ্যান্টন মিথ্যা বলেছিল যে আমি অ্যাক্সিডেন্ট করেছি। তবে অ্যান্টন এখন বলে তুমি বলো তো তুমি অ্যাক্সিডেন্টের ব্যাপারে আমাকে কখনোই বলেনি, গাড়িটার হেডলাইট আমি সেদিন ভাঙা দেখেছিলাম। বাট মারিনা বলে ওটা আসলে ভুল করে পার করার সময় ভেঙে গিয়েছিল, কোনো অ্যাক্সিডেন্ট হয়নি। তো দুজনে বেশ কিছুক্ষণ তর্ক হয় এবং শেষ পর্যন্ত মারিনা রাগ করে বলে তোমার নিজের স্ত্রীর উপর বিশ্বাস রাখা উচিত, এরকম কোনো কিছুই হয়নি, আমি কোনো অ্যাক্সিডেন্টই করিনি। তো এই কথা শোনার পরে তারা শান্ত হয় এবং একে অপরকে কিস করে এবং এই সিদ্ধান্তে পৌঁছায় এই শিশুর মৃত্যুর সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই। তো এরপর অ্যান্টন করে কি নিজের ফোন দিয়ে ভিক্টরের ডেড বডি এবং নিজের আঘাতের স্থানগুলো ভিডিও করে, পাশাপাশি পুরো ঘটনার ব্যাখ্যা করে যাতে কোনো মামলা টামলা হলে ওটা কাজে লাগে। আর তখনই গল্পটা অন্যদিকে মোড় নেয়। হঠাৎ অ্যান্টনের মনে পড়ে যে ভিক্টর তার একটা হ্যাকার বন্ধুর কথা বলেছিল যে কন্ট্রোল রুমে রয়েছে। তো সেও তো ভিক্টরকে এই পুরো লিফট ষড়যন্ত্রে সাহায্য করছে, তার মানে এখনো তোরা নিরাপদ নয়। তো এরপর অ্যান্টন যখন নিরাপত্তা ক্যামেরার দিকে তাকিয়ে কথা বলে ঠিক তখনই তারা ছাদের উপরে কারো দৌড়ানির শব্দ শুনতে পায় এবং হঠাৎ লিফটের ভেতরে গ্যাস ছড়িয়ে পড়তে থাকে। তো অ্যান্টন সেটা শুয়ে দেখার চেষ্টা করে যে এটা কি গ্যাস, তখনই তার হাত পুড়ে যায়। তারপর সে মারিনার জুতার হিল দিয়ে কাঁচের দেয়াল ভাঙার চেষ্টা করে কিন্তু কোনো লাভ হয় না। আর এরপর তারা আবারও লিফটের দরজা খোলার সিদ্ধান্ত নেয়, কিন্তু দরজা খুলতেই তারা আবার আগের মতোই সামনে আরেকটা দেয়াল দেখতে পায়। তবে সেখান থেকে হালকা বাতাস আসছিল, অন্তত এতে কিছুটা গ্যাস বাইরে বের হতে পারতো। তো যাই হোক, এরপর অ্যান্টন মারিনার ব্যাগ খোলে এবং কয়েকজোড়া মোজা এবং কিছু আন্ডার গার্মেন্টস মানে প্যান্ট টিবরা খুঁজে পায়। আর মারিনা তখন নিচে হয়ে অ্যান্টনকে সাহায্য করে যাতে পিঠে উঠে ওই ভেন্টিলেশনের কাছে পৌঁছতে পারে এবং জায়গাটা আটকাতে পারে। কিন্তু ভেন্টের কাছে যেতেই গ্যাসের কারণে অ্যান্টনের কষ্ট হতে থাকে আর এই কারণে সে নিচে নেমে আসে আর তারপর নিজের হাতে একটা মোজা পেঁচিয়ে অনেক কষ্ট করে আবারও চেষ্টা করে এবং কাপড়ের সাহায্যে ওই ভেন্টের মুখ ঢাকতে সফল হয়। তবে এখনো পর্যন্ত গ্যাস ছড়ানো পুরোপুরি বন্ধ হয়নি। আর তখন চোর করে কি নিজের মোজাগুলোও নেয় এবং মারিনার যে তোমার বর্তমান যেটা পরে রয়েছে প্যান্টটি সেটাও দিয়ে দেয় এবং সব মিলে তারা পুরোপুরি ভেন্টটা বন্ধ করে দেয়। আর এর ফলে গ্যাসটা আসা বন্ধ হয়ে যায়। মানে চিন্তা করো, তোমাদের একটু উত্তেজনা করবে তাই কোন টেকনিকটা পরিচালক খাটাইছে। তো যাই হোক, পরের দিন সকালে তারা ইন্টারকম থেকে একটা শব্দ শুনতে পায়। তো সাহায্য পাওয়ার আসে তারা দ্রুত সেখানে গিয়ে জোরে জোরে ডাকতে শুরু করে। আর তখনই মারিনা একটা গান শুনতে পায় আর সে মনোযোগ দিয়ে শোনার জন্য যখন কানটা কাছে নেয় তখনই তীব্র একটা শব্দ হয় আর মারিনা তো ভয় পেয়ে যায়। আর অন্যদিকে ভিক্টরের হ্যাকার বন্ধু এখনো কিন্তু সিকিউরিটি ক্যামেরার সাহায্যে ওদের উপর নজর রাখছিল এবং পরবর্তী কয়েক ঘন্টা ধরে একই গান বারবার বাজতে থাকে। আর তখন অ্যান্টন কারিকে মারিনাকে বলে যে এখান থেকে বের হওয়ার একমাত্র উপায় হচ্ছে ওই শিশুটির মৃত্যুর দায় আমাদেরকে নিতে হবে, যদি আমরা খুনি নাও হতে থাকি তাও এটার দায় নিতে হবে, তা না হলে আমরা এখান থেকে বেরোতে পারবো না। বাট মারিনা বলে মিথ্যা বলতে পারবো না। বাট তখন অ্যান্টন কারিকে ক্যামেরার দিকে তাকিয়ে বলে যে সেই ভিক্টরের ছেলেকে মেরেছিল এবং নিজের ভুলের জন্য ক্ষমা চায়। কিন্তু তখনই হঠাৎ করে লিফটের দরজা পুরোটুকু বন্ধ হয়ে যায় এবং লিফট আবার ওপর দিকে উঠতে শুরু করে। তবে সূর্যের আলো দেখতে পেয়ে ওরা খুব খুশি হয়, ভাবে আমরা হয়তো বেরিয়ে যাবো এখন। কিন্তু পরের মুহূর্তে লিফট আবার ভয়ঙ্কর গতিতে নিচে পড়তে শুরু করে। তো মারিনা তখন আতঙ্কে চিৎকার করতে থাকে। আবার তখনই অ্যান্টনের মনে পড়ে ভিক্টরের বলে একটা কথা যে লিফট যদি নিচের দিকে পড়তে লাগে তখন মেঝেতে শুয়ে পড়তে হয়। তো কয়েক সেকেন্ড ধরে পড়ার পর অবশেষে লিফটটা থেমে যায়, অনেক ঝাঁকি লাগলো, তারা প্রাণে বেঁচে যায়। তবে এই দুর্ঘটনায় মারিনার একটা দাঁত ভেঙে গিয়েছে এবং সে ভীষণ ভয় পায়। আর তখন অ্যান্টন এসে করে কি তাকে শান্ত করে দরজা খোলার চেষ্টা করে, কিন্তু এবার দরজাটা একটু নড়ে না। আর তখন অ্যান্টন করে কি রাগে সিকিউরিটি ক্যামেরার দিকে তাকিয়ে চিৎকার করে। অন্য পাশে থাকা হ্যাকারকে আমরা দেখতে পাই যে চেয়ার থেকে উঠে কিছু যন্ত্রপাতি রেডি করতে থাকে। আর এইদিকে অ্যান্টন তখন করে কি মারিনার ব্যাগ থেকে একটা চুইংগাম এবং ক্রেডিট কার্ড বের করে আর সে চুইংগাম চিবিয়ে কার্ডের সঙ্গে লাগায় আর তারপর সেটা ক্যামেরার উপর আটকে দেয় যাতে ওই হ্যাকার ওদেরকে না দেখতে পায়। আর তারপর ভিক্টর করে কি ছুরির সাহায্যে তারপর অ্যান্টন করে কি ভিক্টরের ছুরির সাহায্যে ওই বাটন প্যানেলটা খুলে ফেলে এবং ভেতরের তালগুলো আবল তাবল করে এবং এর ফলে যেটা হয় কিছুক্ষণের মধ্যে লিফটের লাইট জ্বলে আসে, মানে ম্যানুয়াল যেটা হয় সেটা অটোমেটিক কাজ করে। আর অন্যদিকে মারিনার শারীরিক অবস্থা ক্রমেই খারাপ হতে থাকে, সে এক কোনায় গিয়ে বমি করা শুরু করে। অ্যান্টন তখন ওই প্যানেলটা তার কিছু করতে না পেরে মানে দরজা যখন খুলতে পারে না তখন সে করে কি পরিবেশটা হালকা করার জন্য তার ফোনে একটা গান চালায়। গানটা হচ্ছে টাঙ্কি আমার স্যাদা হয়ে গেল। তো যাই হোক, মারিনাকে এরপর এই গানে নাচতে বলে। মারিনা তখন বলে তুমি কি পাগল হয়েছো? তবে তারপরে তারা একে অপরকে জড়িয়ে ধরে থাকে। আর তখন ক্যামেরার উপর লাগানোর কার্ডটা একটু সরে যায় এবং হ্যাকার দেখতে পায় যে শালারা আমি ওদের এই বিপদে রাখছি, শালারা টাঙ্কি আমার স্যাদা হয়ে গেছে এই গানে নাচতেছে। তো হ্যাকারের মাথা হয়ে যায় খারাপ এবং সে করে কি ওই জিনিস দেখেই জিনিসপত্র তুলে নিয়ে রুম থেকে বেরিয়ে যায় আর
আর তখন আমরা দেখতে পাই যে আসল নিরাপত্তা রক্ষীকে কিন্তু অজ্ঞান করে বেঁধে রাখা হয়েছে। আর অন্যদিকে আমরা দেখি মারিনা অ্যান্টনের কাছে একটা বিষয় নিয়ে ক্ষমা চায়। সে স্বীকার করে, দেখো একটা বিষয় আমাকে মানসিকভাবে অনেকবার চালিয়েছে, সেটা হচ্ছে তোমার কেরিয়ার। তবে যেহেতু এমন একটা পর্যায়ে আমরা রয়েছি যে বাঁচবো কি মরবো আমরা জানি না, তো এখন আমার আর এটা নিয়ে কোনো প্যারা নেই, তোমাকে আমি ভালোবাসি এবং যেহেতু আজকে আমাদের বিবাহিত জীবনের প্রথম রাত, এটাকে স্মরণীয় করে রাখতে আমরা এখানেই কলস শুরু করি। বাট তখনই লিফটের দরজা খুলে যায় ভাই, এবং একটা পাইপ ঢোকে এবং প্রচন্ড বেগে পানি ঢুকতে শুরু করে। তো মারিনা তখন তেষ্টায় কাতর করে কি পানি খাওয়ার চেষ্টা করে, কিন্তু সঙ্গে সঙ্গে কাশতে শুরু করে, মানে এটা ডাইরেক্ট সুইয়ার নাকি কি বলে ড্রেনের পানি। তো ধীরে ধীরে পুরো লিফট পানি দিয়ে ভরে যেতে থাকে। আর এইদিকে হ্যাকার আবার কন্ট্রোল রুমে ফিরে আসে এবং ওদের অসহায় অবস্থা দেখে মজা নিতে থাকে যে আরো সালা টাঙ্কি আমার সাথে হয়ে গেছে, দেখ সাদা হয়ে গেছে, এখন দেখ পানি থাকে না থাকে দেখ। তো যাই হোক, এরপর অ্যান্টন আর মারিনা মিলে করে কি দরজাটা পুরোপুরি খোলার চেষ্টা করে যাতে পানিটা সাদা হয়ে পড়ে যায়, এবং এরপর অ্যান্টন মারিনাকে উপরে তুলে যাতে পাইপটা সরাতে পারে, কিন্তু পানির চাপ এতই বেশি ছিল যে তারা দুজনেই পানির মধ্যে পড়ে যায়। আর এরপর অ্যান্টন আবারও করে কি ওই বাটন প্যানেলে কিছু করার চেষ্টা করে, আর এই কারণে শর্ট সার্কিট হয় এবং শক খাওয়া থেকে বাঁচার জন্য তারা পিছিয়ে আসে। তবে এই শর্ট সার্কিটে একটা ফায়ার অ্যালার্ম চালু হয়ে যায় যা সরাসরি পুরো বিল্ডিং এ চলে আর কি, এবং কর্তৃপক্ষের কাছে সংকেত চলে যায়। আর এরপর তারা দুজনেই কাচের দেয়ালে জোরে জোরে আঘাত করতে থাকে এই আশায় যে হয়তো বাইরের কেউ তাদেরকে দেখতে পারে, কিন্তু পানি টানা বাড়তেই থাকে। আর কিছুক্ষণ পরে তারা দুজন পানির নিচে নিঃশ্বাস আটকে রাখার চেষ্টা করে, কিন্তু বাইরে থেকে কেউ তাদেরকে দেখতে পায় না। তখন বাধ্য হয়ে তারা উপরে চলে আসে এবং শ্বাস নেওয়ার জন্য সামান্য একটু জায়গায় ফাঁকা ছিল, খুব বেশি সময় নেই তাদের হাতে। তো হতাশ হয়ে তখন অ্যান্টন করে কি আবার পানির নিচে ডুব দেয়, কিন্তু নিচে গিয়ে হঠাৎ সে ভিক্টরের ডেড বডি দেখতে পায় এবং এতে সে ভয় পেয়ে যায় এবং দ্রুত উঠে আবার শ্বাস নিতে থাকে। আর তারপর আবারও সাহস করে ডুব দেয় এবং একটা ছুরি খুঁজে পায়, সেই ছুরিটা নিয়ে কাচের দেয়ালে অনেকক্ষণ আঘাত করতে থাকে। আবার ওদিকে মারিনার অবস্থা খুবই খারাপ হয়ে যাচ্ছিল, কারণ ইতিমধ্যে তার মুখ পর্যন্ত পানি পৌঁছে গিয়েছে। তো অ্যান্টন টানার চেষ্টা চালিয়ে যেতে থাকে এবং শেষ পর্যন্ত কাজ ভাঙতে সে সফল হয়। আর কাজ ভেঙে যেতেই সেই পানি ফাঁক দিয়ে বাইরে বেরোতে শুরু করে, আর এতে তারা আবার স্বাভাবিকভাবে নিঃশ্বাস নিতে পারে। আর অন্যদিকে কন্ট্রোল রুমে বসে থাকা হ্যাকার প্রচন্ড রেগে যায় এবং সব পানি বের হয়ে যাওয়ার পরে মারিনা করে কি ক্যামেরার দিকে তাকিয়ে চিৎকার করে বলে, আমি সেই শিশুটিকে মেরেছিলাম। আর এই কথা শুনে হ্যাকার রাগে নিজের মনিটর ভেঙে ফেলে। বাট অ্যান্টন বলে যে ওকে এরকম উস্কিও না, কিন্তু তখন সত্যি সত্যি মারিনার সেই রাতের ঘটনাটা মনে পড়েছিল। তো আসলে ওই রাতে কি হয়েছিল, ওই রাতে হয়েছিল ওরা দুজনেই বারে গিয়ে প্রচন্ড মদ খেয়েছিল। তো কিছুক্ষণ পরে যে বয়ফ্রেন্ড ও অজ্ঞান হয়ে যায়, আর এই কারণে মারিনা চায়নি যে ওদের বাবা এই অবস্থা ওদেরকে দেখুক, আর এই কারণে কোনো চাকর বাকরকে ডাকেনি। মারিয়া নিজেই করেছে কি গাড়ি চালিয়ে বাড়ি ফেরার সিদ্ধান্ত নেয়, এবং এটা খুবই ভয়ানক একটা সিদ্ধান্ত, কারণ অ্যালকোহলের হচ্ছে এমন নেশা, ওটা অ্যাক্সিডেন্ট করবেই। তো ঘটনা সেটাই, ভিক্টর যেটা বলেছিল ওটাই সত্যি। মারিনাই ওর ছেলেকে গাড়ি চাপা দিয়েছে, আর দুর্ঘটনার পরে সে গাড়ি থেকে নেমে ভেবেছিল কি করবে, আর তখনই ভিক্টরের চিৎকার শুনে সে ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে যায়। আর বাড়ি ফিরে সে গাড়ির বাম্পার থেকে রক্ত মুছে ফেলে এবং বাথরুমে গিয়ে কান্নায় ভেঙে পড়ে। তো এই সত্য জানার পরে অ্যান্টন তো ভীষণ রেগে যায় যে 2টা বছর তুমি এই কথা আমার কাছে গোপন রেখেছো, অ্যাক্সিডেন্টের কথা, তার মানে এই বিপদের মূল কারণ তুমি। তো মারিনা তখন বারবার ক্ষমা চায় এবং বলে, আমি তো জাস্ট তোমাকে আমার বাবার কাছ থেকে রক্ষা করতে চেয়েছিলাম। আমার কথা হলো তোরা ড্রাইভার ছাড়া বাড়ি যাবি কেন, সিরিয়াসলি নিজে গাড়ি চালায় বাড়ি যাবি কেন। আর একটা কথা এখানে না বললেন, ঢাকায় ইদানিং অনেকবার হয়েছে এবং অনেক একটু চেংড়া চেংড়া পোলাপান গাড়ি পেয়েছে, এরকম ঘটনা বাংলাদেশে অনেক ঘটবে ভবিষ্যতে। তো যাই হোক, এরপর মারিনা মেনেই নেয় যে আমি বিগড়ে যাওয়া দায়িত্বহীন একটা ধনী পরিবারের মেয়ে, মানে নিজেকে একটা বিগড়ে যাওয়া মেয়ে হিসেবে স্বীকার করে নেয়। তো এর কিছুক্ষণ পরে অ্যান্টন তাকে জড়িয়ে ধরে এবং তাদের সম্পর্ককে আরেকটা সুযোগ দেওয়ার সিদ্ধান্ত নেয়। তো এরপর মারিনা বলে, আমি পুলিশের কাছে সকল সত্য স্বীকার করবো, যা হয় হোক। তো এরপর তারা এক অপরকে চুমু খায়। তো ওদের এই কথা গোপন কিন্তু হ্যাকার সব শুনেছে। আর এরপর অন্যদিকে গল্প এগিয়ে চলে, রাতের শিফটের দায়িত্ব নিতে একজন নিরাপত্তা কর্মী আসে, কিন্তু হ্যাকার সঙ্গে সঙ্গে করে কি ওকে আক্রমণ করে এবং কয়েক সেকেন্ডের মধ্যে অজ্ঞান করে ফেলে। আর এইদিকে অ্যান্টন আর মারিনা লিফটের প্যানেলের ভেতর থেকে কিছু শব্দ শুনতে পায় এবং হঠাৎ করে লিফট চলতে শুরু করে এবং ওদের নিচের লবিতে নিয়ে আসে। দরজা খুলে যায়, আর তখন অ্যান্টন তো ভয় পেয়ে যায় এবং সেফটির কারণে সে করে কি ছুরি নিয়ে বাইরে আগে বের হয়, কিন্তু ঠিক তখনই পেছন থেকে হ্যাকার আক্রমণ করে তাকে মাটিতে ফেলে দেয়। আর এরপর সে মারিনাকে লিফটের ভেতরে আটকে ফেলে এবং ওর মাথায় আঘাত করে ওকে অজ্ঞান করে দেয়। তো যাই কিছু সময় পরে মারিনার জ্ঞান ফিরে আসে, আর সে দেখে তাকে লবির মধ্যে, হোটেলের লবির মধ্যে বেঁধে রাখা হয়েছে এবং হ্যাকার তাকে তখন একটা থাপ্পড় মারে, আর এতে মারিকা ক্যাক করে চিৎকার করে ওঠে। আর এরপর সে ছুরি দেখিয়ে মারিনাকে চুপ থাকতে বলে। তো মারিনা কাঁদতে থাকে এবং বলে, আমাকে ছেড়ে দাও, কিন্তু হ্যাকার ওর গালে একটা ছুরি দিয়ে আঘাত করে। আর এরপর নিজের মুখোশটা খুলে ফেলে এবং এইখানে আমরা আরেকটা সারপ্রাইজিং সত্য দেখতে পাই। এই হ্যাকারটা আসলে আর কেউ না, এটা ভিক্টরের স্ত্রী, যে তার সন্তানকে হারিয়ে পাগল হয়ে গিয়েছে। তো এখানে ভিক্টরের স্ত্রী বলে, আমার ছেলের কখনো ফিরে আসবে না, তবে আমাকে যেন আবার তোর কাছে ফিরে আসতে না হয়। এটার মানে হচ্ছে পুলিশের কাছে স্বীকার করে ধরা দিস। তো এর কয়েক সেকেন্ড পর পুলিশের সাইরেনের শব্দে অ্যান্টনের জ্ঞান ফিরে আসে, দ্রুত মারিনার হাতের রশি খুলে দেয় এবং একে অপরকে জড়িয়ে ধরে এবং পুলিশ ওদের চারদিক থেকে ঘিরে ফেলে যে কি হয়েছে। তো যাই হোক, মারিনা ছিল মূলত ওই দোষী, কিন্তু অ্যান্টন ওইটার দায়ভার নেয়। ভিক্টরের ছেলের মৃত্যুর দায় নিজের কাঁধে নিয়ে 7 বছরের কারাদণ্ড খেটে তারপর সে বাইরে আসে। তো যাই হোক, ওই ছেলেটার অ্যাক্সিডেন্ট করেছিল হচ্ছে মারিনা, কিন্তু মারিনার বদলে অ্যান্টন করে কি ভিক্টরের ছেলের মৃত্যুর পুরো দায়ভার নিজের কাঁধে নেয়। তো আদালত তাকে 7 বছরের কারাদণ্ড দেয়, কিন্তু ভালো আচরণের কারণে 5 বছর পরে তার মুক্তি হয়ে যায়। তো যাই হোক, জেল থেকে বের হওয়ার পরে
করে সে দেখে যে মাইনা তাদের সন্তানকে নিয়ে তার জন্য অপেক্ষা করছে। তো এখানে আমরা বুঝতে পারি যে অ্যান্টন কেন পুরো দোষ নিজের উপর নিয়েছিল, মানে ওই যে পেটে বাচ্চা ছিল। তো এইভাবেই শেষ হয় ডাউন নামের একটা থ্রিলার সিনেমা। তো এখানে মূলত বোঝানো হয়েছে একটা জিনিস, যে তুমি গোপনে যত একাম করো সত্য একদিন না একদিন সামনে আসবে এবং তোমার ওইটার কার্মা বা ফল ভোগ করতে হবেই। তো ব্যাপারটা এরকমই বোঝানো হয়েছে। এবং এখানে আরেকটা বিষয় খুবই সিরিয়াস। দেখো আমার এখানে অডিয়েন্স তো অনেক ধরনের অডিয়েন্স আছে, অনেক মডার্ন অডিয়েন্স আছে, রিলিজিয়াস অডিয়েন্স আছে। তো মডার্ন অডিয়েন্স যারা আছে তাদেরকে আমি বলবো, দেখো ভাই যাই করো ভাই, ড্রিঙ্কস মিক্স করে কখনো গাড়ি চালানোর মতো একটা রিস্ক নিও না। নর্মালি ড্রিঙ্কস করে বাইরে বাইরে নেওয়া উচিত না, এটা খুব সিরিয়াস একটা কেস। কারণ অন্যান্য যে ব্যাপার আছে, আমি নিজে ড্রিঙ্কস করেছি, আমি জানি যে এটার ব্রেন কোন পর্যায়ে নিতে পারে। মিনিমাম 400 ml আপ হয়ে গেলে তখন ব্রেন নিজের কন্ট্রোলেই থাকে না। তো এর জন্য এই ব্যাপারে খুবই সাবধান, খুবই সিরিয়াস থেকো আর কি। তো যাই হোক আমি বিদায় নিচ্ছি, তার আগে আরেকটা কথা বলি ভাই, সিরিয়াস সরাসরি সিরিয়াস কথা, যাই করো ভাই ছোট লোকে নেশা করো না ভাই। ওই গাঁজা বাবা হিরোন সেগুলো না, যদি অ্যাকচুয়ালি যদি শখ করে ভাই যে যেটা স্ট্যান্ডার্ড কোটিপতি হও প্রতিষ্ঠিত হও ওইরকম প্রেশার থাকবে, মাসে 2-1 ড্রিঙ্কস ওটা নর্মাল একটা বিষয়। কিন্তু তারপরও ব্রিন্স লেভেল মানে 400-500 ml ড্রিঙ্কস করা যাবে না আর কি। গাড়ি নিয়ে তো বেরোনো যাবেই না, ফোনও কাছে না রাখাই ভালো, কারণ কি দিয়ে উল্টাপাল্টা কি করবে গ্যারান্টি নেই। আর ছোট লোকে যে ডেইলি নেশা লাগবে, ডেইলি ওই যে বালের নেশা করতে হবে ওই রকম কিছু যেও না, তাহলে কিন্তু জীবন শেষ, জীবনে এগোতে পারবে না। কারণ সারাদিন মাথায় এটাই ঘুরবে যে কোন সময় আমার দিন শেষ হবে, আমি নেশা করবো। এবং আমার লাইফের একটা গল্প বলি, আমি আমার মরা বাপের কাসম খেয়ে কোরআন শরীফ আজকে বলতে পারবো আমি জীবনে একটান গাঁজা খাই নাই, জীবনে একটান বাবা খাই নাই, কোনো ধরনের নেশা আমি করি নাই। আমি যখন ইউনিভার্সিটিতে পড়ি 2010, আমার ঢাকার যে বন্ধু বান্ধব ছিল ওরা একটা সিবাস রিগাল নিয়ে আসছিল, আর 2010 আন্দাজে ওটা অনেক বড় একটা কিছু ছিল, আমি জীবনে দেখিও নি ওইরকম বোতল। আমি গ্রামের পোলাওয়ান ছিলাম, তো আমি বললাম যে যেদিন আমি এটা কিনে খেতে পারবো ওই দিন আমি খাবো। সিরিয়াসলি, যেহেতু নেশার কারণে এই পুরো ঘটনাটা ঘটছে আমি তার জন্যই বললাম, কারণ আমি আমার আশেপাশে অনেক ভালো ভালো মানুষকে দেখেছি যারা শুধুমাত্র এই ডেইলি নেশার চক্করে পড়ে শেষ হয়ে গিয়েছে এবং তাদেরকে টার্গেট করে নষ্ট করা হয়েছে। এবং যে বন্ধু তোমার সাথে নেশা করে সে বন্ধু অবশ্যই তোমার বন্ধু না। তোমার এখনই সার্কেল চেঞ্জ করা উচিত। তোমার জিমের সার্কেল থাকবে, হ্যাঁ পার্টি করা যেতে পারে, যেমন একটা স্পেশাল অকেশন আসলো, ঈদ আসলো, মুখ আসলো, দেখো সবার লাইফ স্ট্যান্ডার্ড এক না, আমি বলছি না যে তোমাকে এটা করতে, কিন্তু আমার লাইফের স্ট্যান্ডার্ড থেকে আমি বলছি। তাই হলো একটা স্পেশাল ঈদ আসলো, মাসের 2-1 দিন তুমি বসলে পার্টি করলে, ক্লাব বা বারে গেলে নর্মাল একটা ব্যাপার। কিন্তু ওই প্রতিদিন নেশা করবে, লাইফ নষ্ট করবে, চুরি করতে হবে, এটা করতে হবে, বাবা খাইতে হবে, এটা খাইতে হবে, খুব ডেঞ্জারাস একটা জিনিস। এন্ড আই শুড বি কেয়ারফুল অ্যাবাউট দিস। আমার লাইফে আমি কয়েকটা জিনিস থেকে আমি সবসময় বেঁচেছিলাম। প্রথম জিনিসটা হচ্ছে আমি আমার ফোকাস হারাইনি কখনো। দ্বিতীয় জিনিসটা হচ্ছে অবশ্যই আমি কখনোই নেশাগ্রস্ত হইনি। আমার নামে অনেক রুমর থাকতে পারে রিয়েল লাইফে, বাট আমি অ্যাকচুয়ালি এখনো নেশাগ্রস্ত নেই, আমার সবকিছু কন্ট্রোলে। কিন্তু যে দেখো গ্রামে বসবাস করি, দেখা গেলো 2-1 যদি মাসে ড্রিঙ্কস করি, ওটার জন্য অনেকে আমাকে অনেক কিছু বলতে পারে, বাট বুঝতে হবে তাদের লাইফ স্ট্যান্ডার্ড আমার লাইফ স্ট্যান্ডার্ড এক না, এটা স্বাভাবিক ব্যাপার। আর একটা ব্যাপার হচ্ছে মেইলি ব্যাপারে, আমার ক্যারিয়ারের সময় আমি কখনোই মেইলি ব্যাপারে যাইনি, আমার লাইফে কখনো আমি প্রেম করি নাই। যারা পছন্দ করছি হ্যাঁ পছন্দ করা পর্যন্ত শেষ। আমি বলছিলাম প্রয়োজনে জীবনে বিয়ে করবো না, আমার লাইফের স্বপ্ন ছিল সবসময় টাকা পয়সা থাকবো যথেষ্ট, গাড়ি থাকবো, আর হলো ফিটনেস, এই জিনিসগুলো আমার খুব ভালো লাগতো আগে থেকে। আর এখানে সত্যি কথা বলতে আমার লাইফস্টাইল কাইন্ড অফ একটু ওয়েস্টার্ন টাইপের, যেমন আমি দেখা যায় সপ্তাহে 6 দিন হাই ভোল্টেজ কাজ করি। আমি যদি শুধুমাত্র ইউটিউবে কাজ করি তা না, কিন্তু আমার আরো অনেক সেক্টর রয়েছে। তারপর তোমার রেগুলারলি আমি জিমে বলতে যে 6 প্যাক বানাতে যাই তা না, জাস্ট খালি বডি মেনটেন করতে। এবং হ্যাঁ সব দিক দিয়ে আমি অ্যাক্টিভ, সংসারও করতেছি, সংসারের মতো সোশ্যাল ভূমিকাও রাখছি, সব দিক দিয়ে অ্যাক্টিভ। তো তোমরা মাল্টিটাস্কার হও, কোনো ধরনের ওই যে নেশারি বন্ধু নিয়ে কিন্তু লাইফ নষ্ট করো না সিরিয়াসলি। এবং যদি তোমরা এখন স্টুডেন্ট হয়ে থাকো, আমার মতো একটা ডায়লগ দাও যে যদি কখনো ওরকম কোটিপতি হইতে পারি, যেদিন আমার সামর্থ্য হইব 15,000-20,000 টাকার একদিন একটা নিয়ে বসবো, বুঝতে পারছো কি বোঝাইছি, সিবার শ্রীগাল নিয়ে বসবো, ওই লেভেলে গিয়ে আমি খাবো, তার আগে আমি খাবো না। যেমন আমি প্রাউডলি বলতে পারি আমি জীবনে একটান ছোট লোক নেশা খাই নাই, গাঞ্জা খাই নাই, বাবা খাই নাই, এবং কোনোদিন কোনো হালার পর আমাকে 1000 কোটি টাকা দিলে আমি কোনো কিছু খাইতে পারবে না। ইভেন আমি যদি ড্রিঙ্কসও করি ওটা নির্দিষ্ট একটা গ্যাপ, এবং মনে করো যে একবারে কেউ চাইলেও আমাকে খাওয়াতে পারবে না, আজ পর্যন্ত কেউ আমাকে খাওয়াতে পারে না, কোনো কিছু কেউ খাওয়াতে পারবে না। এবং আমি সরাসরি এসব কথা তোমাদের কেন বললাম, বাংলাদেশের সব ইউটিউবার তোমাদেরকে ধর্ম দিয়ে মুখ দিয়ে মানে তোমাদের সিম্প্যাথি অর্জন করতে চাইবে, কিন্তু আমার লাইফের যে মিস্টেক গুলো ওগুলো আমি তোমাদের সাথে শেয়ার করবো। মানে আমার লাইফের প্রত্যেকটা স্টেজের মিস্টেক, প্রত্যেকটা স্টেজের যে অর্জন, কিভাবে আমি এই পজিশনে আসি, এই জিনিসগুলো আমি তোমাদেরকে শেখাবো যাতে তোমরা ওই ভুলগুলো না করো। আমার ছেলের কাছে আমি যেটা বলতাম, আমার ছোট ভাইয়ের কাছে আমি যেটা বলতাম, সেটাই তোমাদেরকে সেভাবে তোমাকে বলছি আমি। তো তুমি বলতে পারো যে ভাই এটা ওইটা করে, ভাই তাহলে আমি ভালো সাজতে পারতাম ইচ্ছা করলে। তো ভিডিওর সামনে লম্বা একটা সালাম, তারপরে এইটা অমুক কথা মানে নেকেট মেকেট কথা বলে, তারপর ইসলামিক কথা দিয়ে শেষ করে দিতাম, অমুক করতাম, তারপর ভালো সাজতাম যে আমি হজে যাবো, এটা করবো না। আমার লাইফের অ্যাকচুয়ালি যে সমস্যাগুলো আছে ওগুলো যদি আমি তোমাকে গোপন করি, তাহলে তো তুমি বুঝতে পারবে না যে কোন লাইফে কখন তোমার কি সমস্যা আসবে, এবং সেটা থেকে সতর্ক থাকতে পারবে না। তো এই জন্য আমি যেভাবে ভাবি বা যা আমার মিস্টেক আছে, অ্যাকচুয়াল মিস্টেক যেগুলো আমি করছি, আমি কখনোই তোমাদের কাছে গোপন করবো না, যাতে ওইটা থেকে তোমরা সতর্ক থাকতে পারো। তবে আমি আবারও বলছি ভাই, কখনোই নেশায় যাও না যেটা তোমার ডেইলি লাগবে। স্মোক ডেইলি নেশা, দেখো এটা ডেইলি খেতে হয়, কিন্তু অত ডেঞ্জারাস কিছু না। বাট গাঞ্জা ভাই, গাঞ্জাখোর কেউ যদি কারো কয় ভাই খুব লজ্জার একটা বিষয়। আবার বাবা খোর ভাই কত বাজে একটা ওয়ার্ড, হিরোইনসি কত বাজে একটা ওয়ার্ড, শুড বি কেয়ারফুল অ্যাবাউট দিস।
তো যাই হোক আমি বিদায় নিচ্ছি ভাই। আর বিদায়ের আগে আবারও মনে করিয়ে দিচ্ছি আমাদের একটা ওয়েবসাইট রয়েছে স্যাভেজ অন নামে। তো তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, তোমরা আমাদের ওয়েবসাইটে একবার হলেও ঘুরে আসো এবং সেখানে অনেক ধরনের প্রোডাক্ট রয়েছে। সেখানে অ্যানিমে টি শার্ট রয়েছে যেগুলো জাপান এবং কোরিয়াতে রানিং যে টি শার্ট গুলো চলে সেগুলো আমরা মাস্টার কপি বা ক্লোন করি বাংলাদেশে, এবং এর ফলে কি হয় ওই ব্র্যান্ডের জিনিসগুলো তোমরা 550 টাকা বা 600 টাকায় পাচ্ছ। হিউজ কালেকশন রয়েছে অ্যানিমের। এছাড়াও এখানে ঘড়ি রয়েছে এবং সানগ্লাস রয়েছে। আর শুধুমাত্র আমাদের এখানে যা রয়েছে তা নয়, তুমি বাংলাদেশের যে কোনো জায়গায় যে কোনো ঘড়ি বা সানগ্লাস যদি দেখো সেটার ছবি যদি আমাদেরকে পাঠাও, বাংলাদেশের সবচেয়ে কম মূল্যে আমরা তোমাকে সেটা দিতে পারবো। এছাড়াও তুমি যদি পাইকারি নিতে চাও আমাদের কাছ থেকে, ডাইরেক্ট চীন থেকেও তোমাকে ঘড়ি এবং সানগ্লাস এনে দেওয়া সম্ভব। তবে এটা শুধুমাত্র সানগ্লাস এবং ঘড়ির ক্ষেত্রে। আর এছাড়া আমাদের স্নিকার্স এর কালেকশন রয়েছে, দেখতেই পাচ্ছ অসাধারণ সব জুতা। নিশ্চিন্তে থাকো আমাদের কাছ থেকে তোমরা যদি অর্ডার করো, আমরা রয়েছে মাঝখানে, কোনোভাবেই তোমাদেরকে ঠকতে দেবো না। এবং তোমাদের মধ্যে যদি কেউ থেকে থাকো আমাদের সাথে বিজনেস করতে চাও, ধরো মেয়েদের প্রোডাক্ট রয়েছে অনেক ভালো ভালো প্রোডাক্ট, তো তুমিও কিন্তু আমাদের এই ওয়েবসাইটে সেই প্রোডাক্টটা অ্যাড করতে পারবে এবং আমাদের সাথে বিজনেস করতে পারবে। তো যাই হোক, যারা অডিয়েন্স রয়েছে তাদেরকে রিকোয়েস্ট করবো আমাদের ওয়েবসাইটটা একবার ভিজিট করে আসো এবং কোনো কিছু অর্ডার করতে হলে সরাসরি আমাদের যে সেলস ম্যানেজার অনেক হোয়াটসঅ্যাপ নাম্বার তার আমি দিয়ে দিয়েছি, তার সাথে যোগাযোগ করে তুমি অরিজিনাল পণ্যের রিয়েল ভিডিও দেখে তারপর অর্ডার করবে, কোনো সমস্যা নেই। তো বিদায় নিচ্ছি, ভালো থেকে সুস্থ থেকো, টেক কেয়ার, বাই বাই।